ড্যানি কিরকম, মিগেল এজেন না থাকা। তো যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে না বা যারা আমার চ্যাট ফোরামের সাথে যুক্ত নয়, তারা কেউ কেউ মানে সদ্য আমার হয়তো কোনো অডিও শুনে বা চ্যাট ফোরামে কোনো সদ্য শেয়ার করা ভিডিও থেকে বলছে, কি দাদা এখন মিগেল খারাপ বলছেন? তো তাদের জন্য বলি যে আমার চ্যাট ফোরামে 90% মানুষ প্রায় মিগেলের খুব বড় ফ্যান, ইস্টবেঙ্গল ফ্যানদের কথা বলছি। কিন্তু 10%, 10% খুব ছোট্ট একটা সংখ্যক মানুষ, তারা গোটা ইস্টবেঙ্গল সমাজে রয়েছে এবং আমার চ্যাট ফোরামেও আছে। আমি নিজেও সেই 10%-এর মধ্যে পড়ি। আমরা কিন্তু সিজনের শুরু থেকেই বলে আসছিলাম যে মিগেলের টেকনিক্যাল ডিফেক্ট রয়েছে, মানে বল রিলিজটাও ঠিক পারে না। এবং বল রিলিজ যখন কেউ পারে না, তখন সে যখন একটা একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে, তখন সে আটকে যায়। কেননা আপনাকে বল দেয়া নেওয়া করে খেলতে হবে। যাকে আমি মিগেল নিয়ে বেশি আলোচনা করতে চাই না এই মুহূর্তে, কেন আমার চ্যাট ফোনে আমি প্রচুর আলোচনা করেছি, প্রচুর অডিও দিয়েছি, এবং এই না যে এখনে এর গোল্ডেন বল পাওয়ার অনেক আগে, মানে সিজনের শুরু থেকেই আলোচনাটা হয়েছে। তো ড্যানি প্রসঙ্গে আসি। দেখুন, ড্যানির পুরো ম্যাচ আমি দেখিনি, কিন্তু ড্যানির প্রোফাইলটা খুব ঈর্ষণীয়। মানে ভারতে আসার 1 বছর আগে ও একটা মরশুম টার্কিশ সেকেন্ড টায়ারে খেলেছে। তার আগে প্রায় 6টা টানা মরশুমও টায়ার 1 খেলেছে, পোল্যান্ডে খেলেছে 5 মরশুম, আর বেলজিয়ামে 1 মরশুম। ইউরোপা লিগ বা ইউরোপা লিগেও ও খেলেছে। গ্লাসগো রেঞ্জার্সের বিরুদ্ধে খেলেছে এবং বেনফিকা নাম করা পর্তুগিজ ক্লাব, তার বিরুদ্ধেও খেলেছে বেনফিকা। তো ওর কোনো পূর্ণ ম্যাচ আমি দেখিনি, কিন্তু ওর আইএসএলের বিগত আইএসএলে পাঞ্জাবের সমস্ত ম্যাচেরই প্রায় হাইলাইটসগুলো দেখলাম, যেগুলো রয়েছে ইউটিউবে রয়েছে। আমি সেখান থেকে দেখে দেখে ছোটো ছোটো ক্লিপ বানাচ্ছিলাম, বানিয়ে শেয়ার করছিলাম। তো একদম আদর্শ নাম্বার 10। আপনারা যারা বেইটিয়ার খেলা দেখে থাকবেন, মোহনবাগান আর এটিকে সংযুক্তিকরণের পূর্বে যে মোহনবাগান যে জিতলো, যারা আই লিগটা জিতলো, দাপিয়ে জিতলো কিবু ভিকুনার কোচিংয়ে, সেই টিমের মাঝ মাঠের চালিকা শক্তি ছিল বা হৃৎপিণ্ড ছিল হোজেবা বেইটিয়া, নাম্বার 10। কিন্তু বেইটিয়ার একটা সমস্যা ছিল, মানে স্পিড একটু স্লো ছিল। মানে আই লিগের পক্ষে ঠিক ছিল, কিন্তু আইএসএলের পক্ষে যথেষ্ট স্লো। হোসেবা বেইটিয়া স্পেনের টায়ার 3 থেকে কেরিয়ার শুরু করেছিল। এই ড্যানি র্যামিরেজ এও কিন্তু টায়ার 3 থেকে স্পেনের কেরিয়ার শুরু করেছিল। পরবর্তীকালে হোসেবা বেইটিয়া টায়ার 3 থেকে ভারতে চলে এলো মোহনবাগানে, তারপর আই লিগ খেললো। আর এর কেরিয়ার ট্র্যাজেক্টরিটা অন্যরকম গেছে। তো ড্যানিকে আপনি যদি ভাবেন হোসেবা বেইটিয়া, যারা আপনি স্পিড বাড়িয়ে দিলেন, সমস্ত ব্যাপারে স্পিড বাড়িয়ে দিলেন, তাহলে আপনি ড্যানি রেমেসকে পেয়ে যাবেন। মানে হোসেবা বেইটিয়া যাকে আপনি আপগ্রেড করে দিলেন, তার যেসব স্কিলগুলো আছে সেখানে স্পিড টিট বাড়িয়ে দিলেন, বাড়িয়ে তাকে আইএসএলের মতন লেভেলে করে দিলেন। আইএসএল লেভেল, আমি লা লিগা টায়ার 1 বলছি না, আইএসএল লেভেল করে দিলেন, আপনি ড্যানি র্যামিরেজকে পেয়ে যাবেন। তো এরকম একটা প্লেয়ার, মানে আমি এর খেলা দেখিনি, তার কারণ হচ্ছে আমি ইস্টবেঙ্গল বাদে অন্য টিমের খেলা দেখি না। তো এই দিক থেকে যথেষ্ট ভালো রিক্রুটমেন্ট এবং টেকনিক্যালি আমি বলবো, মানে বহু বছর বাদে আমরা একটা নাম্বার 10 হায়ার করেছি। আমার সাথে কথা হচ্ছিল গতকালই, আমার চ্যাট ফোনে খুব লেখালেখি করেন এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান, উনি ইউএসএতে থাকেন এবং খুব খেলাধুলো ফলো করেন, যে ক্লেটন ডি সিলভা নাম্বার 10 খেলতো, কিন্তু অনেকটা না বাধ্য হয়ে। মানে ক্লেটন সিলভা বেসিক্যালি নাম্বার 9 বা একটু 9-এর পেছনে খেলতো। তো কিন্তু ও যখন ভারতে আসে বা ইস্টবেঙ্গলের র্যাদার আসে, ততক্ষণ ওর অনেক বয়স হয়ে গেছে। ও মানে বাধ্য হয়ে নাম্বার 10-এ খেলতো বা মানে ফলস 9-এ খেলতো। মানে ঠিক মানে সদিচ্ছায় গোটা জীবন নাম্বার 10 খেলেছে ওরকম প্লেয়ার নয়। তো সেই অর্থে ভেবে দেখতে গেলে নাম্বার 10 ইস্টবেঙ্গল লাস্ট কবে হায়ার করেছে আমার মনে নেই। আমার এটুকু মনে আছে যে আলেহান্দ্রো মানে সেকেন্ড মরশুমে যখন নাম্বার 10 কাউকে পায়নি, বলেছিল না ইস্টবেঙ্গল ফ্যানরা আমার নাম্বার 10। আর গত বছর তো এডমান্ডকে দিয়ে দিল, মানে কেউ নেই। আমার মনে পড়ছে না স্মরণকালে কবে নাম্বার 10 আমরা রেখেছি স্কোয়াডে একজন সত্যিকারের নাম্বার 10 তো যে কেউ আপনি গোলকিপার করে 10 পরিয়ে দিতে পারেন, কোনো লিগাল বাধা নিষেধ নেই। তো সেই অর্থে নাম্বার 10 আমার মনে পড়ছে না লাস্ট কবে ইস্টবেঙ্গল নিয়েছে একজন দেশি বা বিদেশি নাম্বার 10, যথার্থ নাম্বার 10, জাস্ট জার্সি
তে নয়। আর একটা বিষয়, এজে জারিকে নিয়ে আমি বলেছিলাম যে আজকাল কিছু গুল মারছে যে মিডিল ইস্টের একাধিক ক্লাব থেকে নাকি বিশাল টাকার অফার পাচ্ছে, ইস্ট বেঙ্গল কেন অফার করছে না। আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যানই বললো এজেকে অফার না দিলে ব্যাপারটা কি ভালো দেখায়, মানে হাইয়েস্ট গোল স্কোরার। তো অনেকে আপনারা স্ট্যাটিস্টিক্স ভুলে গেছেন, এজেজারি যে গোলগুলো করেছে তার মধ্যে একাধিক গোল পেনাল্টি থেকে করেছে। এবং ডিটেলসে গেলাম না, শুধু মনে করার চেষ্টা করুন, ইস্টবেঙ্গল যে বড় ম্যাচটা খেললো তার আগে মোহনবাগান কাশির সাথে ড্র করেছিল। ওই ম্যাচটা ড্র না করলে কিন্তু মোহনবাগান হাসতে হাসতে আইএসএলটা জিততো। অদ্ভুতভাবে কাশির সাথে তারা ড্র করে ফেলে, তার ফলেই কিন্তু ইস্টবেঙ্গলের কাছে লিগ জেতার হাতছানি মানে সুযোগটা চলে আসে হঠাৎ করে মানে মনে হয় না কেউই ইস্টবেঙ্গলের এক্সপেক্ট করেছিল কাশির সাথে মোহনবাগান ড্র করবে। তো যে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা হলো, মনে আছে সেই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। তো মানে ম্যাচটা ইস্টবেঙ্গল হারলে কিন্তু ওটা মোহনবাগান আইএসএল পেয়ে যেত। সেরকম একটা ম্যাচে এজেজারিকে কখন নামিয়েছিল? আপনি যদি বলেন যে অপরিহার্য নাম্বার 9 ওকে নিতেই হবে, তো ওরকম একটা গুরুত্বপূর্ণ ডু অর ডাই ম্যাচে এজেজারিকে প্রথমার্ধে তো নামায়নি, স্টার্টিং 11-এ ছিল না, সেকেন্ড হাফে শুরুতেও নামায়নি, বেশ অনেকটা পরে ওকে নামিয়েছিল। এবং শেষের দিকে মানে বেশ কয়েকটা ম্যাচে আমার মনে আছে ওকে প্রথম দিকে নামানোর মানে সাহস পেত না কোচ। অনেক সহজ গোলের সুযোগও হেলায় হারিয়েছে মানে, বা পারেনি সেগুলো গোলে কনভার্ট করতে। তো সেই জন্য আপনাকে যদি ভালো করতে হয় একটা পূর্ণ দৈর্ঘ্যের আইএসএলে, এবং এই বছর এএফসিও আছে মাথায় রাখবেন, তা আপনাকে কিন্তু একটা ভালো নাম্বার 9 নিতে হবে। সেকেন্ড 9 কী হবে বা ব্যাকআপ স্ট্রাইকার দেখতে হবে, বাজেটও একটা বিষয়। তো আপনার প্রথম 9 যে হবে মানে যার সঙ্গে ধরুন ড্যানি খেলবে, এই ড্যানি ছেলেটা গত বছর যে খেললো যে পাঞ্জাব টিমে, তো বাচ্চা রিকি টাবং সব শাবকদের নিয়ে খেলেছে তারা, মানে ছোট্ট বাচ্চাদের নিয়ে ম্যাক্সিমাম নিয়ে খেলেছে। তো এখানে আপনার মিগেল একটা বেশ বিগ বাজেট টিমের মধ্যেও সাথে খেলেছিল। সেখানে আমরা পাঞ্জাবের বাজেট দেখুন, মানে অল্প বয়সী আনকোড়া ছেলেদের নিয়ে খেলেছিল ড্যানি। এখানে ড্যানি ভালো স্কোয়াড পাবে, কিন্তু স্ট্রাইকারটা একটু ভালো নেওয়ার দরকার আছে। এটা মাথায় রাখবেন যে বিদেশির কোটা কিন্তু মানে জাস্ট 6টা, ওই 6টা বিদেশি নিয়ে আপনাকে সারা মরশুমটা চালাতে হবে। আপনি ইন্ডিয়ান আপনি আপনার মনের মানুষ একে সেকে রাখতে পারেন, কিন্তু বিদেশির ব্যাপারে ওই 6টাই আপনার কোটা। তো সেই 6টার যে কোটা সেটাকে একটুখানি ঠান্ডা মাথায় মানে প্রত্যেক বছর রিফিল করা দরকার আছে, মানে সেই বছর যেন পূর্ণ কোটার আপনি সদ্ব্যবহার করতে পারেন। তো এই ব্যাপারটা মাথায় রাখা খুব দরকার আছে। ডিফেন্ডার কেভিন আমরা জানি না কেভিনকে রাখতে পারবে কি পারবে না। কেভিনের মানের অনেক সমমানের বা উচ্চমানের অনেক বিদেশি রয়েছে সেন্টার ব্যাক। যদি কেভিনকে না রেখে সেরকম প্লেয়ার আনে কোনো আপত্তি থাকার কথা নয়। আপনার আপত্তি কোথায়? যদি কেভিনের থেকে খারাপ আনে, তাই তো, তাহলেই আপত্তি। কিন্তু যদি কেভিনের সমমানের বা ওর থেকে উত্তম কোনো সেন্টার ব্যাককে আনে, আপনার আপত্তি তো থাকার কথা নয়, তাই না? যদি একই মানে গত বছর কেভিনকে যেই টাকা দিয়েছে সেই টাকার মধ্যেই বা তাতে কম টাকায় যদি কেভিনের সমমানের বা কেভিনের থেকে উন্নত উত্তম কোনো সেন্টার ব্যাককে আনে, সেখানে আপনি যদি আপত্তি করেন, তো আপনার আপত্তি নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিতে পারে, মানে বাড়িতে হানা হতে পারে ইডি। যাকে না আর কি বললাম। তো দেখা যাক, এই বিষয়ে বলার ছিল যে মিগেল এজেজারি ড্যানি নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন।